Assalamualaikum. Hello dear learners. Welcome to my tutorial class. So this is me, your Tahmina Ima. So let's get started with our tutorial class today. So today I'm going to select some typical, we can say as an annoying part, but indeed it's important indeed. So let me talk about it. It's about tense. So we all know about tense, that is clear কাল যেটা আমরা জানি। তো tense এর আমরা মূলত হচ্ছে তিন প্রকার, যেটা হচ্ছে present, past and future. So they also have four different types of tenses based on. So তারা হচ্ছে you can say indefinite or simple or continuous and perfect continuous. আজকে আমরা এত লংয়ে যাব না, আজকে আমরা জাস্ট সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে কথা বলবো বা এটা কিভাবে স্ট্রাকচারাইজ হয় আমরা সেটা আজকে জানবো ইনশাআল্লাহ। আগে আমরা জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্সের ডেফিনিশনটা কি, বা একটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে আমরা কি বুঝি। So the simple present tense is used to describe like unchanging events or like situations, general truths or fixed arrangements. যেটা আমরা সহজ বাংলায় যদি বলতে যাই যে চিরন্তন সত্য বা অভ্যাসগত কর্ম বোঝালে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। এখন আমরা জানি যে আচ্ছা ডিয়ার লার্নার্স, আপনাদের জন্য কিন্তু প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে একটা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার কি, আই মিন একটা সেন্টেন্স যখন আমরা ফরমেশন করি তখন আমাদের ওইটার স্ট্রাকচারটা কি হয়। তাহলে আমি কথা বলছিলাম যে সেন্টেন্সের বেসিক স্ট্রাকচার। তাহলে আমরা জেনে নেই যে একটা সেন্টেন্স মেক করার বা একটা নর্মাল সেন্টেন্সের স্ট্রাকচারটা কি হতে পারে। সো ডিয়ার লার্নার্স, এটা কিন্তু আপনাদের জন্য প্রশ্ন, আর আমাদের স্টুডিওতে যারা প্রেজেন্ট আছেন তারা রিপ্লাই দিতে পারবেন। So what do you think? What is the basic structure of a sentence? So what is the basic structure of a sentence? Is subject, verb, object. Yes, thank you so much. Yes, it's subject, verb and object. যেটা আমরা as a present indefinite tense এর structure হিসেবে আইডেন্টিফাই করতে পারি, বা আমরা বলতে পারি একটা indefinite tense আমরা চিনতে পারবো verb দেখে, verb এর কোন রূপ, I mean verb form দেখে। It can be present, main verb এর form দেখে। So it can be present, past or future. So আজকে ওইটা নিয়ে কথা বলছি না, আজকে জাস্ট আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে যাব। সো এখন আমরা এটারই সবাই তো আমরা পড়ে আসছি জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট মানে স্ট্রাকচার করব শেষ, বাট আমি এখানে আজকে ডিফারেন্ট কিছু ট্রাই করব, যেটা হচ্ছে মানে আমরা একটা সেন্টেন্স মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে আমরা অ্যাফার্মেটিভ, দ্যাট মিন্স প্লাস অর হ্যাবোধক বাক্য বলতে পারি, দেন নেগেটিভ বা না বোধক, দেন ইন্টারোগেটিভ, at last but not the least negative interrogative. So আমি প্রথমে আজকে যাব, আমি তো শর্টে লিখছি। সো আমি প্রথমে আজকে যাব হচ্ছে অ্যাফার্মেটিভ, যেটা হ্যাঁ বোধক। সো অ্যাফার্মেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার যেমন আমার ডিয়ার স্টুডেন্ট বা ডিয়ার লার্নার বলেছে, সাবজেক্ট প্লাস ভার্ব plus object. So we can say this is the basic sentence structure. এটার মধ্যে আমি কিছু অ্যাড করব, যেটা হচ্ছে verb s or es. So অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে s বা es দ্বারা কি বুঝিয়েছে, what does it mean? So এখানে s বা es দ্বারা বোঝানো হচ্ছে যে আমরা সাধারণত জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে when the sentence is subject, মানে একটা সেন্টেন্সের সাবজেক্ট তো সবাই চিনি যেটা ভার্বের আগে বসে। সো সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা সব সময় ভার্বের সাথে s অথবা es যোগ করব। ইফ আই গিভ ইউ অ্যান এক্সাম্পল, তাহলে এখানে আমরা বলতে পারি যে he likes coffee. So he এখানে থার্ড পারসন, সো এই লাইক হচ্ছে এখানে মেইন ভার্ব, যেটার সাথে আমি s যোগ করে ফেললাম হচ্ছে he likes. সো সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার মিন্স আমরা একটা জিনিসকে বোঝাই। সো সাবজেক্ট এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এখানে আমি ভার্বের সাথে s বা es যোগ করলাম। বাকি সব পারসন বা হচ্ছে সাবজেক্টে আমরা কোনো চেঞ্জ করি না। সো এখন যাচ্ছি আমরা নেগেটিভে। আচ্ছা, নেগেটিভ বলতে আমরা কিভাবে বুঝি, একটা সেন্টেন্সের নেগেটিভ ওটা আমরা কিভাবে বুঝবো? তো ডিয়ার লার্নার্স, আপনাদের জন্য প্রশ্ন অ্যাজ ইউজুয়াল।
সো আমাদের স্টুডিওতে আমরা কি বুঝতে পারি যে একটা নেগেটিভ বা নাবোধক বাক্য আমরা কিভাবে বুঝবো? বাক্যের মধ্যে ডু নট অথবা ডাজ নট দেখলে, But do or does is the auxiliary verb, right? But how we can just know that this is a negative sentence? নট শব্দটা দেখলে, Yes, not অথবা no. We can say not অথবা no. So এখন এখানে আমার ডিয়ার লার্নার একজন বলেছেন যে do not or does not. এখন আমাদের এটার মধ্যে একটা আমরা জানতে পারি যে এটা হচ্ছে আপনারা অ্যাজ এ টিপস হিসেবেও রাখতে পারেন যে কোনো নেগেটিভ আর ইন্টারোগেটিভ বাক্য তৈরিতে, আই মিন কোনো নাবোধক অথবা প্রশ্নবোধক সেন্টেন্স যদি আপনারা তৈরি করেন তাহলে অবশ্যই মনে রাখতে হবে যদি অক্সিলারি ভার্ব ওই সেন্টেন্সে না থাকে তাহলে সেটার পরিবর্তে আমরা সেই অক্সিলারি ভার্বের জায়গাটা পূরণ করে দেয় হচ্ছে ডু অথবা ডাস। সো ডু অথবা ডাস বসাবো। আর আরেকটা কথা মাথায় রাখবেন, যখন আমরা নট বসাবো কোনো সেন্টেন্সে যদি আমরা নট বসাই তাহলে অবশ্যই এর আগে একটা অক্সিলারি ভার্ব অ্যাড করতে হবে। নট কখনো একা বসে না, আই মিন নট কখনো একা বসবে না। ইট নিডস অ্যান অক্সিলারি ভার্ব, মানে নট যখন কোনো সেন্টেন্সে বসাবেন অবশ্যই এর আগে একটা অক্সিলারি ভার্ব দিতে হবে। আর যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমার এক্সট্রা কোনো অক্সিলারি ভার্ব নেই, সো দ্যাটস ওয়াই সেটার জায়গা পূরণ করে দিবে আমি যেটা আগে বলেছি যে কোনো সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে সেটার পরিবর্তে সেই জায়গাটা আপনি পূরণ করে দেয় ডু অথবা ডাস। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে এখানে ডু কখন বসাবো আর ডাস। এটা যদি আপনারা একটু ট্রিকি হন বা একটু স্মার্ট হন, আমি আই গেস তো আপনারা যথেষ্ট স্মার্ট আছেন, বাট স্টিল হচ্ছে ডাস এখানে দেখেন এডিশনাল ইএস যোগ হয়েছে, যেটা আমরা জানি সাধারণত সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখনই আমরা একটা শব্দের মানে ভার্বের সাথে এস বা ইএস যোগ করি। সো আমার ইনফরমেশন অনুযায়ী এটা যদি ডাস আমরা তখনই ইউজ করব যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, আর বাকি সব ক্ষেত্রে আমরা ডু অ্যাজ ইউজুয়াল। সো আমরা এখানে স্ট্রাকচারটা তাহলে বলতে পারি সাবজেক্ট আর অবজেক্ট তো যে যার জায়গায় থাকবে, তাই না? সাবজেক্ট প্লাস ডোন্ট অথবা ডাজন্ট প্লাস মেইন ভার্ব, আমি মেইন ভার্বটা সংক্ষেপে লিখছি, প্লাস object. Okay, I guess so you guys just notice that whatever I'm writing. So subject plus don't but doesn't মানে অবশ্যই আমরা auxiliary verb যদি দেই সেটা সাবজেক্টের পরে দিব, তারপর মেইন ভার্ব দেন অবজেক্ট। সো এখন আমরা যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেটা হচ্ছে প্রশ্নবোধক। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে একটা প্রশ্নবোধক বাক্য তৈরি আমরা করব কিভাবে, বা একটা নরমাল ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কিভাবে। সো ডিয়ার লার্নার্স, আপনাদের জন্য আবার একটা প্রশ্ন যে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি। সো আমাদের স্টুডিওতে কেউ যদি এটার আনসার দিতে চান, ইট উইল বি অ্যাপ্রিশিয়েটেড। ইন্টারোগেটিভের স্ট্রাকচার হলো প্রথমে ডু অথবা ডাজ কে নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট। না, ডোন্ট গো উইথ দ্য লাইক প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে আমি একটা নরমাল ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার চাচ্ছি। অক্সিলারি ভার্ব ফার্স্টে দিতে হবে। ইয়েস, ভেরি গুড। হ্যাঁ, সবসময় মাথায় মনে রাখতে হবে যখনই আমরা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য তৈরি করছি আমরা অক্সিলারি ভার্বটা আগে দিব, আর বাকি আপনার স্ট্রাকচারটা সেম থাকবে, যেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্ট। মানে হচ্ছে এখানে জাস্ট এডিশনাল হবে অক্সিলারি ভার্ব। আচ্ছা, এটা আমি আপাতত মুছে দিচ্ছি, পরে আমি এটা অ্যাড করে দিব, এখানে জায়গাটা একটু কম হয়েছে। সো আমাদের অক্সিলারি ভার্বটা আমরা আগে দিব, দেন সাবজেক্ট আমাদের বেসিক যে সেন্টেন্স স্ট্রাকচার সেটা ফলো করবে, মেইন ভার্ব প্লাস অবজেক্ট। সো এটা সবসময় আপনারা মাথায় মনে রাখবেন যে যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরিতে আমাদের অক্সিলারি ভার্বটা আগে দিতে হবে, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, তারপর অবজেক্ট। আজকে আমরা পড়ছিলাম সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটাতে অক্সিলারি ভার্ব আমরা কি পেয়েছি ডোন্ট বা ডাজন্ট, বা আমরা যদি বলি যে ডু বা ডাজ, এখানে হচ্ছে অ্যাজ এ অক্সিলারি ভার্ব। সো আমার সেন্টেন্স স্ট্রাকচারটা তখন হয়ে যাবে ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এন্ড অফ কোর্স আপনারা কেউই তো ডিয়ার লার্নার্স, আপনারা কেউই তো আমার
ধরলেন না? কোয়েশ্চেন মার্ক, ইয়েস, আমাদের অবশ্যই কোয়েশ্চেন মার্ক দিতে হবে, আদারওয়াইজ your sentence is wrong. So do or does এখানে আমি বসিয়ে দিলাম সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। সো এখন আমরা ইন্টারোগেটিভ গেলাম, সব গেলাম। এখন আরেকটা নতুন জিনিস, যে নেগেটিভ ইন্টারোগেটিভ হলে আমরা কি করব। ওকে, আমি অ্যাফার্মেটিভের জায়গাটা মুছে দিচ্ছি। নেগেটিভ ইন্টারোগেটিভ দেখেন তো, প্রশ্নে কিন্তু উত্তর নিহিত। নেগেটিভও বলছি আবার ইন্টারোগেটিভ। আমরা ইন্টারোগেটিভের তো স্ট্রাকচারটা জানি, রাইট? জাস্ট নেগেটিভ করতে হবে, মানে হচ্ছে এখানে যে আমরা ডু বা ডাজটা বসিয়েছি ইন্টারোগেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্ব, জাস্ট ওইটার সাথে আমরা নট যোগ করে দেব, কারণ আমাদের নেগেটিভ সেন্টেন্সে অথবা নট কখনো একা বসে না। সো নটের এখানে অক্সিলারি ভার্বটা হচ্ছে ডু অর ডাজ, যেটা হবে এখানে ডোন্ট বা ডাজন্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, মানে পুরো ইন্টারোগেটিভ সেন্টেন্সের মতো, জাস্ট আমরা এই নটটা অ্যাড করে নিলাম। ঠিক আছে, আপনারা যদি শর্ট ফর্মে না লিখতে চান, ইউ ক্যান রাইট লাইক দিস, ডু নট অর ডাজ নট। বাট এখানে আরেকটা কথা হচ্ছে, যখন এরকম আপনারা ভেঙে ভেঙে লিখবেন, আই মিন যখন আলাদা আলাদা করে লিখবেন, তখন অবশ্যই মেইন যে মানে অক্সিলারি ভার্বটা, আই মিন ডু অর ডাজটা আগে লিখে নটটা সবসময় সাবজেক্ট, মানে এডিশনাল যে ওয়ার্ডগুলো অক্সিলারি ভার্বের সাথে থাকবে অ্যাজ এন অক্সিলারি ভার্ব, সেগুলো আমরা সাবজেক্টে পরে দিয়ে দেব, আর বাকি সব যে যার জায়গায় থাকবে। So I hope you guys all just get the what I'm writing. আমি জাস্ট এখন এই কথাগুলো তো আমরা স্ট্রাকচার ওয়াইজ এখন লিখেছি, জাস্ট এখন আমি এক্সাম্পল দিয়ে দিব জাস্ট ক্লিয়ার আউটের জন্য। যদিও মুছে দিচ্ছি, বাট রিওয়াইন্ড করে করে সবাই ভিডিওটা দেখতে পারবে, তাই না? তো দ্যাটস ওয়াই স্ক্রিনশট এন্ড এগুলো নেওয়ার কোনো ঝামেলা নেই। সো আমরা যাচ্ছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ, যেটা আমরা বলতে পারি I run fast. ওকে, তারপর নেগেটিভ, মানে এখানে সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। যেহেতু আই এখানে আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, দ্যাটস ওয়াই আমার এখানে এফ বা এস যোগ করার প্রয়োজন নেই। দেন নেগেটিভ, নেগেটিভ আমি কি বলেছিলাম, নট কখনো একা বসবে না, যেহেতু এখানে আই থার্ড পারসন না, সো দ্যাটস ওয়াই আই ডোন্ট রান ফাস্ট। এবার যাচ্ছি ইন্টারোগেটিভ। সো এই অক্সিলারি ভার্বটা তখন আমার আগে চলে আসবে, কারণ আমরা জেনেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করতে আমার অক্সিলারি ভার্বটা আগে দিতে হবে, বাকি সব যে যার জায়গায়। সো do I run fast? And negative interrogative, don't I run fast? So this is the example based on my structures. I hope you guys just learn whatever I'm just saying it or speaking it. So that's all for today's class or tutorial. Hope you can see in the next tutorial, inshallah. So bye bye, Allah Hafiz, take care of yourself everyone.